সকাল থেকে হাঙ্গামা শুরু হয়েছে আরও বেশি। সবাই ব্যস্ত, কেউই ফ্রি নেই। সাফা ঘুম থেকে উঠেছে 10টা নাগাদ। সেন্টার বাদে সায়ানদের বাড়িতেই বিয়ের সব আয়োজন করা হয়েছে। এ বাড়ি হতে বরপক্ষ বেরোবে সন্ধ্যার পরপর। সন্ধ্যা গড়ানোর পরপরেই ও বাড়িতে পৌঁছানোর কথা। এখন বিকেল পেরোতে চলল। মেঘা আর সাফার রুমে তাড়াহুড়ো পড়ে গেছে সাফার সাজগোজ নিয়ে। বরপক্ষ বেরোবে ঘণ্টা দুয়েক অন্তরে। তারও কম সময় হাতে। সবাই যে যার মতো তৈরি হতে ব্যস্ত। সাফা একখানা অফ হোয়াইট রঙের গাউন কিনেছিল সেদিন। কোনো কিছু পছন্দ হচ্ছিল না তার। অপছন্দর তালিকা হতেই মনকে মানিয়ে দুটো ড্রেস কেনা হয়েছিল। পরে সায়ান আলাদা করে ওকে নিজে পছন্দ করে আরও একটা ড্রেস কিনে দিয়েছিল। এটাই সেই ড্রেস, গর্জিয়াস কাজের একটা গাউন। বাকি দুটো সাফার মনে লাগছিল না। এটা আজ একটু ভালো লাগলো, এটাই পরবে এখন। চটপট করে চেঞ্জ করে আসলো সে। মেঘা সেই থেকে রৌদ্রের মুখোমুখি হয়নি এ পর্যন্ত। সকাল থেকে দেখা মেলেনি রৌদ্রের। নিজের জন্য নিজে কেনা শাড়িটা গায়ে জড়িয়েছে সে। মিররের সামনে সাফা দাঁড়িয়েছে, মেকআপ করতে ব্যস্ত। মেঘা ঠান্ডা হয়ে স্থির বসে রইল কিছুক্ষণ। শীতল চোখে সাফার দিকে তাকিয়ে রইল। সাফা আনমনে কত কি বলছে আর সাজগোজ করছে। ওর বকবক শুনে শব্দহীন হাসল মেঘা। বিছানা থেকে নামতে নামতে বলল, আমি একটু আসছি আপুর রুম থেকে। শাড়ির কুচিগুলো গুছিয়ে নিতে হবে। তুই তো ব্যস্ত, আমি বরং আপুর কাছেই যাই। মেকআপ করবি না? এসে করব। একেবারে করে তারপর বের হ। একসাথে বেরোবো প্লিজ। আমাকে রুমে একা রেখে যাস না। তুই আমাকে জায়গা দিচ্ছিস? পুরো মিররটাই দখলে নিয়ে বসে আছিস। আমি বরং আপুর কাছেই যাই, গিয়ে দেখি বাবুটাকে নিয়ে রেডি হলো কিনা। মেঘা টুকটাক ঝাড়ি দিয়ে ঘর হতে বেরিয়ে আসলো। ঢুকলো সিরাতের ঘরে। সিরাত রুমে একা। রামিসাকে নিয়ে বসেছে বিছানার এক পাশে। মেঘা ঢুকেই একগাল হেসে বলল, কি করছো আপু? বাবু ঘুমাচ্ছে। তুই এখনো রেডি হসনি? হয়েছি তো, শুধু কুচিগুলো ঠিক করা বাকি। ঠিক করে দাও তুমি। সিরাত মুচকি হাসলো। মেয়েকে শোয়ালো একপাশে। সাজবি না? সাজগোজ ভালো লাগে না আমার। টুকটুকির সাজগোজও শেষ হবে না আজ। ও রুমে সিরিয়াল নেই। তুমি শাড়িটা ঠিক করে দাও শুধু। আমি চুল আঁচড়ে নিচ্ছি এখানেই। সিরাত মেঘাকে টেনে ড্রেসিং টেবিলের সামনে বসালো। জোর খাটিয়ে বলল, চুপচাপ বসে থাক। তোকে কিছু করতে হবে না। আমি একটু সাজিয়ে দিচ্ছি তোকে। হেভি মেকআপ? না আপু, আমি ওসব মেকআপ করব না। ফেসে প্রবলেম হয় আমার। চুপ, সেটা আমি বুঝবো। তুই বসে থাক একটু। শুধু হেভি মেকআপ করাবো না, কোনো প্রবলেম হবে দেখে নিস। মেঘা চুপসে বসে রইল। সিরাত টুকটাক সাজলো ওকে। বাঁকা স্মৃতিকরে চুলগুলো খোলা রেখে নিজেই আঁচড়ে দিল অতি যত্নে। বাম কানের পাশে ক্ষুদ্র ক্ষুদ্র চুলগাছি গুছে দিয়ে একখানা তাজা গোলাপ আটকে দিল কানের কাছে। খুব হালকা করে মেকআপ বসিয়ে দিল নিখুঁত উজ্জ্বল মুখখানায়। গতদিনের ন্যায় কাজল লাগিয়ে দিল রমণীর টানা হরিণী দু চোখে। তবে আজ গাঢ় করে লাগিয়েছে। ঠোঁটেও গাঢ় ঠোঁটরঞ্জন। মেঘার কানে দুটো স্বর্ণের দুল ছিল। সিরাত অনুমতি নিয়ে সেই দুটো খুলে ছোট ছোট দুটো ঝুমকো পরিয়ে দিল। মেঘার পরনের শাড়িটা হালকা রঙের, সেই সাথে মিলিয়ে হালকা করেই ওকে সাজালো সিরাত। সবশেষে মুগ্ধ নয়নে চেয়ে হাত ছেড়ে ঠোঁট প্রসারিত করল। আয়নার সামনে থেকে সরে গিয়ে মেঘার মুখ প্রতিবিম্বে ভাসিয়ে বলল, ভ্রু নাচিয়ে, নিজেকে কেমন লাগছে বল। দর্পণে ভেসে ওঠা নিজের প্রতিবিম্বের পানে তাকায় একবংশী। সহসা শব্দহীন হাসি নিজেকে দেখে। সাজগোজ ওর কোনো কালেই পছন্দ নয়। সেভাবে সাজগোজ করা হয়নি কখনো। আজ এটুকু সাজেই নিজেকে দেখতে নিজের কাছেই বেশ ভালো লাগলো। হাসি প্রসারিত করে বলল, তুমি খুব সুন্দর সাজাতে পারো। সাজাতে পারি না, চেষ্টা করেছি তোর ওপর। তুই সুন্দর তো, তাই এইটুকু সাজেই খুব সুন্দর লাগছে তোকে। একেবারে পরীর মতো। মেঘা হেসে ফেলে, বলে আবারও নিজেকে খুঁটিয়ে দেখে, চুলগুলো খোলা রাখবো আপু? ভীষণ গরম, বেঁধে দাও না। খোলা চুলে তোকে আরও বেশি সুন্দর লাগে। খোলাই থাক। মেঘা ঘাড় পাকিয়ে বলে উঠতে।
আচ্ছা তাহলে শাড়িটা ঠিক করে দাও এখন। এলোমেলো লাগছে, জড়িয়ে যাচ্ছে পায়ে, মনে হচ্ছে কালকের মতো খুলে যাবে আবার। সিরাত ভ্রু গুটায়, তীক্ষ্ণ স্বরে বলে, না বোঝার ভঙ্গিতে, কাল তোর শাড়ি খুলে গেছিল। ও হ্যাঁ তো, তাই তো রৌদ্র তোকে কোলে নিয়ে বাড়িতে এসেছিল সবার সামনে দিয়ে। লক্ষ্য করেছি আমি, কিন্তু পরে কি হলো? তোকে তো আর দেখিনি কাল, খেয়াল ছিল না, নিচেও নামিসনি বোধ হয়। ডিনারেও দেখিনি তোকে, কোথায় ছিলি? মেঘার মুখখানা বদলে যায় অমনি, হাস্যোজ্জ্বল মুখে আধারের ছাপ নেমে আসে, কপালে পড়ে সূক্ষ্মভাঁজ, কণ্ঠ চড়াও হয়। কোথায় আবার থাকবো, রুমেই ছিলাম, এখন আমি নিচে যাই একটু। বেরোনোর সময় হয়ে গেছে, এক্ষুনি তো বেরোবে সবাই। আমি গিয়ে দেখি কত দূর হলো। বলেই আর কিছুতেই কান না দিয়ে সিরাতের ঘরে হাতে বেরিয়ে আসলো মেঘা। সিরাত হাসলো ওষ্ঠ পিষে, শাড়ির কুচিখানি কুচু করে সিঁড়ি বেয়ে সাবধানে নিচে নামলো। একবিংশি ড্রয়িং রুমে নতুন বরকে ঘিরে রেখেছে সবাই। শুভ্রের সব ফ্রেন্ডরা এসেছে, মোটে 6 থেকে 7 জন হবে, তবে বেস্ট ফ্রেন্ড অনুপস্থিত। সায়ানের শূন্যতা বড্ড অনুভব করছে শুভ্র। আদ্রও আছে ওদের সাথে। শুভ্রকে খুঁটিয়ে দেখছে সকলে। শুভ্রের পরনে সাদা দবদবে শেরওয়ানি, কাঁধ গলিয়ে খয়েরি পাতলা স্টল ভাঁজ করা, সম্পূর্ণ তৈরি সে। মেঘাকেও দেখে হাসি প্রগাঢ় করল, এগিয়ে এসেও ফাঁক পেল না কাছাকাছি যাওয়ার। এতগুলো ছেলের ভিড়ে যেতেও চাইল না জড়তায়, দূর হতে ডাকলো চিকন স্বরে, ভাইয়া। আদ্র আর শুভ্র চকিতে চায়, সাথে বাকি ছেলেগুলো। মেঘা এক চিলতে হেসে আর একটু এগোতে আদ্র গলা চড়িয়ে বলল তৎক্ষণাৎ, এখানে কি চাই? ভ্যাবাচেকা খেলো মেঘা, দ্রুত থেমে মাথা চিবুক বরাবর নয়ালো গুটিসুটি হয়ে আদ্র পাশের বাকিদের দিকে এক পলক করে চাইল। সকলের চাহনি মেঘার দিকে। সকলকে পরখ করে নিয়ে মেঘার প্রতি কণ্ঠ একটু নরম করে বলল, উপরে যা মেঘ। সহসা বাধ্যের ন্যায় তড়িঘড়ি করে উঠতে লাগলো মেঘা। আদ্রের ধারণা মোতাবেক ও পা বাড়াতেই ছেলেগুলোর মধ্যে একজন বলে উঠল, মেঘার চলার পানে তাকিয়ে, আরে ভাই, এটা আবার কে? নতুন আমদানি মনে হচ্ছে। এলোটা কোথা থেকে? আগে তো কখনো দেখিনি। ভাইয়া, বলল কি করে? ও কি তোদের বোন? আদ্র খানিক গম্ভীর দৃষ্টিতে শুভ্রের দিকে তাকায়। শুভ্র এক মুহূর্ত চোখ বুজে দমন রেখে বলে কট স্বরে, হ্যাঁ, বোন হয় আমার। তোকে বা তোদের ওদিকে নজর দিতে বলেনি কেউ। মাইন্ড ইউর আইসাইট। একই জন ঘাড় ডলে বলল বিপরীতে, সামলাবো কি করে ভাই? তোর বোনটাকে তো আগে দেখিনি। এটাই তাহলে তোর বোন? অনেক শুনেছি ওর কথা, পুরোই জোশ তো। এই জন্যেই তাহলে সায়ান এতটা পাগল হয়েছে তোর বোনের প্রতি। মার্কাটারি ফিগার বলতে হবে তোর বোনের। আদ্র দাঁত খিচে হাত মুঠো করে নেয়, কুৎসিত ইঙ্গিতসূচক বাক্যের অর্থে ক্ষোভের তোটে দপ করে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার উপক্রম হয়। সাফা মেঘা দুজনকে খারাপ ইঙ্গিতে বর্ণনা করা হলো উক্ত তুলনায় দ্বারা। মেঘাকে সাফা ভেবে সায়ানের কথা উল্লেখ হলো এখানটায়। আদ্র এটাই ভেবেছিল। এই ছেলেগুলোর মধ্যে গুটি দুয়েকেরও স্বভাব ওর জানা। শুভ্রর সব ফ্রেন্ড আদ্রের পরিচিত। এ দুটোর সাথে শুভ্রর সম্পর্ক গাঢ় নয়। ইনফ্যাক্ট এখানকার কারোর সাথেই তেমন ক্লোজ নয় সে। শুধুমাত্র সায়ান ওর জীবনের সব। বিয়ের খাতিরে এগুলোকে ইনভাইট করা হয়েছিল দায়সারা। এরা যে এভাবে দল বেঁধে ডিরেক্ট বাড়িতে হামলা দেবে তা শুভ্রর ধারণাতেও ছিল না। এখন এই মুহূর্তে মেঘার উপর এমন কুৎসিত ইঙ্গিতসূচক তকমা লাগাতেই আদ্র ফোঁস করে উঠল, বলল রাগ দেখিয়ে, ভাইয়া, নিজের ফ্রেন্ডদের সামলাও, দৃষ্টি সংযত করতে বলো ওদের, আদারওয়াইজ আমি ভুলে যাব ওরা ইনভাইটেড। শুভ্র সংযত হয়ে বলল সব ছেলেগুলোর উদ্দেশ্যে, বাইরে যা তোরা। হোয়াট হ্যাপেন দোস্ত? বাইরে যাব কেন? আর আদ্র, তুই এভাবে কেন কথা বলছিস? রেগে গেলি কেন হঠাৎ? খারাপভাবে নিস না ব্রো, আমি তো শুধু তোদের বোনের প্রশংসাই করলাম। সিরিয়াসলি, ও ভীষণ সুন্দর। বাকি কথাটুকু কণ্ঠনালী ভেদ করল না। ছেলেটার বাহুতে টান পড়ল, শক্তপোক্ত শরীরটা কেউ হিড়হিড়িয়ে টেনে ছুঁড়ে ফেলল সদরের বাইরে। ভরকালো উপস্থিত সকলে।
ছেলেটা পড়তে পড়তে বেঁচে গেল। নিজেকে সামলে দাঁড়ালো কোনো রকমে। তাজ্জব নজরে চেয়ে বুলি ফুটালো বিরক্তি প্রকাশ করে। রুডি, এটা কি ধরনের বিহেভিয়ার? শাট আপ। বিহেভিয়ারের দেখেছিসটা কি? এক মুহূর্তেই বাড়ির ছেলের বিয়ে না হলে বাড়ির বউয়ের ফিগার আর সৌন্দর্যের দিকে নজর দেওয়ার জন্য এতক্ষণে চোখ উপড়ে হাতে ধরিয়ে দিতাম। ইউল লেচার, বাড়ির ভেতরে আর এক পা তুলে আমার আর চেষ্টা করলে ঠ্যাং ভেঙে রাস্তায় বসিয়ে দেব। বিয়ে খেতে এসেছিস, বাড়ির বাইরে থেকে আউট হবি। দ্বিতীয়বার ভুল করেও ওর দিকে চোখ তুললেও এবারের ফলে রাখা কাজটা সেই দ্বিতীয়বারেই সেরে ফেলবো বলে রাখলাম। কথাটুকু শেষ করেই সদর চাপিয়ে পিছু ফিরে গজগজ করে উপরে উঠে গেল রুদ্র। শুভ্র আর আদ্র চাওয়াচাই করলো একে অপরের দিকে। মেঘা উপরে উঠে একে একে সবার ঘরেই উকি দিয়েছে। সবাই তৈরি, ফিনিশিং টেনে এক্ষুনি বেরোবে। শাহিনা কবির নিচে নেমেছেন। মেঘা তাকে দেখতে পায়নি ঘরে গিয়ে। তার ঘর থেকে বেরিয়ে করিডোরে হাঁটাকালীন কয়েকজন অতিথির মুখোমুখি হয় সে। সবাই শুভ্রর নানু বাড়ির মেহমান। তৈরি হয়ে নিচে নামছিলেন সবাই। মেঘাকে দেখা মাত্রই আন্তারা বেগম মুচকি হাসলেন। মুগ্ধ নয়নে চেয়ে উজ্জ্বল হেসে বললেন, বাহ মেঘা, তোমাকে তো ভারী সুন্দর লাগছে, কারণ নজর না লাগুক। মেঘা লাজুক হাসল। এ অবধি যার সামনে পড়েছে সবাই এক কথাই বলেছে। সকলে স্নিগ্ধ প্রশংসায় পঞ্চমুখ। রমণীর সূচি শুভ্র সৌন্দর্যে মেয়েটা হাসি লুকিয়ে বলল কোমল সুরে, থ্যাংক ইউ মামি। আপনারা তো রেডি, নিচে যান, সবাই ওয়েট করছে। তুমি যাবে না? চলো, আপনারা যান, আমি রুমে যাব একটু। টুকটুকির হলো কিনা দেখে আসি গিয়ে। আন্তারা বেগমের দুই সন্তান, সাবা আর আওয়াজ তার ছোট ছেলে। বয়স বছর 7 হবে। মেঘাকে বেশ চেনে সে। আন্তারা বেগমের হাত ছেড়ে মেঘার হাত ধরল ছেলেটা। বলল বাচ্চা সুলভ স্বরে, আমিও তোমার সাথে যাব আপি। চলো। মেঘা মুচকি হেসে ওকে নিয়ে ঘরে ঢুকল। সাফা ঘরে নেই। কপাল গুটিয়ে নিল মেঘা। ওই মেয়ে কি নিচে নেমে গেছে? কতক্ষণ ধরে ঘরে আসা হয়নি। হয়তো রেডি হয়ে অপেক্ষায় থাকতে থাকতে নেমে গেছে। আওয়াজকে নিচে নিয়ে আবার ঘর হতে বেরোলো মেঘা। নিচে হইচই। শুভ্রর গাড়ি বেরিয়ে পড়েছে এতক্ষণে। বাকিরা একে একে বেরোবে। টুকটুকি নিচ হতে চেঁচিয়ে ডাকলো মেঘাকে। মেঘা সাড়া দিয়ে আওয়াজের হাত চেপে তড়িঘড়ি করে নিচে নামতে লাগলো। করিডোরের শেষ প্রান্তে রৌদ্রের সম্মুখে পড়ল ওরা দুজন। এতক্ষণে মেঘাকে পুরোপুরি দেখল রৌদ্র। নতুবা তখন মেঘা সিঁড়ি বেয়ে ওঠার সময় পেছন থেকে একটু আধটু দেখছিল শুধু, তবে ক্ষিপ্ত নয়নে। তখন ওই ছেলেটার কথা শুনে নিজেকে সামলানো দায় হয়ে পড়েছিল। ওকে কিছু করতে না পারলেও মেঘা সহসা সামনে পেলে নিশ্চিত থাপ্পড় মারত। ওভাবে সেজেগুজে সবার সামনে যাওয়ার জন্য। এই মেয়ে এতক্ষণ ধরে সেজেগুজে সবার সামনে টই টই করে ঘুরে বেরিয়েছে। সবাই দেখেছে রৌদ্রের আগে। রৌদ্র দেখল এই এতক্ষণে। মন শিথিল হলো, চোখ জোড়া হলো না, প্রকাশ করল না চক্ষুদ্বয়ের প্রশান্ত শীতলতা। মেঘার থেকে দৃষ্টি নামিয়ে নিচে তাকালো আওয়াজের দিকে, পরক্ষণে মেঘার হাতের দিকে। এই ছেলেটা ইভানার হাত ধরেছে। তিরিক্ষি হয়ে জ্বলে উঠল রাগান্বিত শিরা উপশিরা। একেই রেগে আছে সে। সেই রাগ বজায় রেখে ধমকালো, এই ব্যাঙের পোনা, হাত ছাড় ওর। চমকে এক নিমিষেই ছট করে নিজের হাতটা মেঘার থেকে ছাড়িয়ে নিল ছেলেটা। পিছিয়ে গেল এক কদম। আবার সশব্দে ধমকালো রৌদ্র, যা এখান থেকে। মুহূর্তেই বাচ্চাটা ছোট ছোট পদক্ষেপে ছুটল ভয় পেয়ে। মুখ কুচকালো মেঘা। বিব্রত হলো কিছুটা। এই লোকের হাবভাব বোঝা দায় হলো বুঝতে যথেষ্ট সক্ষম তার তীক্ষ্ণ মস্তিষ্ক। তবে প্রকাশ্যে অনিচ্ছুক। রৌদ্র এ পর্যায়ে আবার পূর্ণ দৃষ্টিপাত করল মেঘার দিকে। রাগ দেখিয়ে গর্জালো, ইডিয়েট, এভাবে কোথায় যাচ্ছিস তুই? মুখ বাঁকিয়ে মৃদুস্বরে ভেঙিয়ে উত্তর করে রমণী, জাহান্নামের চৌরাস্তায় যাচ্ছি। যাবেন? গেলে পরে চৌরাস্তা থেকে আপনাকে জাহান্নামের ভেতরে ধাক্কা দিয়ে আমি পালিয়ে আসব। অন্তত এতে করে মুক্তি পাবো আপনার মতো ইরিটেটিং পার্সন থেকে। যত সব কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে।
হঠাৎ ইডিয়েট, থাপ্পড় মেরে জাহান্নামের চৌরাস্তার পথ ভুলিয়ে দেব, যাতে করে আমার থেকে মুক্তি পাওয়ার কোনো চিন্তা না আসে মাথায়। চল এখান থেকে। রৌদ্র হাত বাড়িয়ে খপ করে মেঘার ধরতে গেলে হাত দ্রুত পিছিয়ে যায় মেঘা। ঝাই করে চিবিয়ে ওঠে, খবরদার ছোবেন না আমায়। কোথায় যাব আমি আপনার সাথে? উল্টো পথে, যে পথে আমায় থেকে মুক্তি মিলবে না সে পথে, যে পথে দৌড়ালে আমার কাছাকাছি আসবি সে পথে, যে পথে নিয়ে গেলে অন্যের লোলুপ দৃষ্টির সীমানা থেকে দূরে সরে আমার তৃষ্ণার্ত দৃষ্টির সীমানায় সীমাবদ্ধ হবি সে পথে। খুব তো ঢং করে সেজেগুজে রং তামাশা দেখিয়ে বেড়াচ্ছিস ইডিয়েট। তোর এই সাজগোজ ছুটাবো আমি, চল আমার সাথে। তৎক্ষণাৎ পালানোর পথ বন্ধ করে মেঘার ডান হাতের কবজি শক্ত করে নিজের খড়খড়ে হাতের মুঠোয় চেপে ধরে রৌদ্র। হিড়িয়ে টেনে নিয়ে যায় ঘরের দিকে। মেঘা পা চিপকে আটকাতে চাইলেও পারে না পুরুষালী শক্তির বিপরীতে। রৌদ্রের হাতের ওপর নিজের ওপর হাত রেখে আটকানোর চেষ্টা করে ঝেড়ে বলল, রাইনো মুখোশ, ছাড়ুন আমায়। সবাই ওয়েট করছে আমার জন্য, দেরি হয়ে যাচ্ছে, ছাড়ুন অসভ্য লোক। চেঁচিয়ে লাভ হবে না। বেপরোয়া রুখো ছেলেকে রুখতে অক্ষম হলো এই একবিংশীয় ক্ষীণ শক্তি। রৌদ্র ওকে টেনে হিঁচড়ে রুমে নিয়ে গিয়ে থামালো। ঘরের ভেতরে দাঁড় করিয়ে হাত চেপে রেখে আদেশে সুরে বলল শক্ত গলায়, চুল বেঁধে ফেল ফার্স্ট। আপনি আসলে একটা পাগলা গারদে যান। পাগলের চিকিৎসা করান গিয়ে। ইরিটেটিং রাইনো মুখো, এখানে কেন টেনে এনেছেন আমায়? চুল বাঁধতে বলেছি, বেঁধে নে। তপ্ত আদেশের বিপরীতে জেদ করে রাগ দেখালো মেঘা। বাঁধব না আমি। কি করবেন? ছাড়ুন এভাবে, হুটহাট করে ছোবেন না আমায়। কেন? ফোস্কা পড়ে যায় আমি ছুঁয়ে দিলে? ঘেন্না লাগে? মেঘার তৎক্ষণাৎ ঘৃণাভরা উত্তরে দ্রুত ওর হাত ছেড়ে দিল রৌদ্র। অপেক্ষা করল না এক মুহূর্ত। রাগ সংবরণ করে ঘাড় ডলল মাথার পাশে সমর্পণের ভঙ্গিতে ডান হাত উঁচিয়ে বলল, দাঁতে দাঁত চেপে, যা, ছুলাম না তোকে এখন। তবে এমন হুটহাট স্পর্শ মানিয়ে নিতে শিখে রাখ। কাজ আমার ছোঁয়ার তোকে সিক্ত হতে হবে সারাটা জীবন। এখন যা বলছি তাই কর। চুলগুলো বাঁধ, এভাবে মোটেও ভালো দেখাচ্ছে না তোকে। আইনো তোকে খোলা চুলে মারাত্মক সুন্দর লাগে, তবে সেই মারাত্মক সৌন্দর্য শুধু আমার চোখে পড়ার জন্য। ইউ আর অনলি মাইন। তোর রূপ সৌন্দর্য সব আমার। আমার জিনিস অন্যের জন্য উপস্থিত হবে না। এভাবে কারোর সম্মুখে কোথাও যেতে পারবি না তুই। গট ইট? যা, তাড়াতাড়ি গিয়ে চুল বেঁধে আয়, লেট হয়ে যাচ্ছি আমরা। মেঘা নাক ফুলিয়ে শ্বাস টানে। রৌদ্রের শক্ত করে মুখ চিরে ধরা নিজের হাতটায় হাত বোলায় অপর হাতে। রৌদ্র ওকে চুপ দেখে আবার বলে, কি হলো? যেতে বলেছি তো। যাব না। ইভারা, রাগাস না আমায়, নয়তো থাপ্পড় পড়বে গালে। যদি বিয়েতে যেতে চাস তাহলে চুল বেঁধে হিজাব পরে তবেই যাবি। এভাবে খোলামেলা হয়ে সেজেগুজে নয়। কাকে দেখাবি এত সাজ? কোথায় সেজেছি আমি? যা সেজেছিস তাতেই জ্বলে যাচ্ছিস পুরো। ট্রাস্ট মি, চোখ ঝলসে যাচ্ছে আমার। তার নিচে ওই ছেলেগুলো, ওদের সামনে কেন গেছিলি তখন? হ্যাঁ, ওদের ব্যাড কমেন্ট শুনতে গেছিলি ইডিয়েট? আমার ইচ্ছে হয়েছে তাই গিয়েছি। আপনার প্রবলেম কি? ওরা ব্যাড কমেন্ট করলে আমায় নিয়ে করেছে, আপনার কি তাতে? বরংবার মেঘার জেদি আচরণে বিরক্ত হয় রৌদ্র। এই মেয়ে চোখে চোখ রেখে ঠাস করে কথা বলার সামর্থ্য রাখে বেশ। টাইম লস ব্যতীত কিছুই হচ্ছে না এখানে। এতক্ষণে বাকি সব গাড়ি বেরিয়ে গেছে হয়তো। বাড়িতে এরা দুটো ব্যতীত আর কেউ নেই। এতক্ষণের কোলকাক হৈ স্তব্ধ হয়ে গেছে। রৌদ্র আর সহ করল না। মেঘার হাত চেপে ধরল আবার। টেনে কাবার্ডের দিকে এগোলো। কাবার্ড ঘেটে টুকটুকির একটা হিজাব খুঁজে পেল সে। সেটাকে অন্য হাতে চেপে ধরে মেঘাকে আবারও টেনে এনে দাঁড় করালো ড্রেসিং টেবিলের সামনে। কাঠস্বরে আদেশ করল, হিজাব জড়িয়ে নে মাথায়। মেঘার সেই অবিরত তেজি স্বর, পারবো না, এভাবেই যাব আমি, ছাড়ুন আমায়। এবেলায় রাগে হাত মুঠিয়ে আসে রৌদ্রের। চোখ রক্তিম সেই আগে থেকেই। এসিতেও বিন্দু ঘাম জমেছে কপালের ধারে। মেঘার হাত ছেড়ে নিজের চুল খামছে ধরল সে। রাগ সংবরণ করল সেভাবেই। এক মুহূর্ত কিছু একটা ভেবে ড্রেসিং টেবিলের উপর থেকে সব মেয়েলি জিনিসপত্র হাতে জড়িয়ে ছিটিয়ে ফেলল মেঝেতে।
ঝরঝরিয়ে সব মেঝেতে পড়তে চমকালো মেঘা। রৌদ্র মুহূর্ত অতিক্রম না করে দু হাতে মেঘার কোমর জড়িয়ে নিয়ে ওকে শূন্যে ভাসিয়ে সামনাসামনি তুলে বসালো ড্রেসিং টেবিলের ওপর। মেঘা কিছু বলার আগে আঙুল তুলে বলল কণ্ঠ চিপে, শ্যাট আপ ইডিয়েট, কিচ্ছু বলার চেষ্টাও করবি না, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না বলে রাখলাম। যদি থাপ্পড় খেতে না চাস তাহলে স্থির হয়ে বসে থাকবি এখানটায়, নয়তো থাপ্পড় খাবি আমার হাতে, পরে ঘ্যান ঘ্যান কাঁদবি না তখন। বলেই মেঘার দিকে ঝুঁকে আসে, মাঝখানে একটু দূরত্ব রেখে চুলের দিকে হাত বাড়িয়ে দেয় ওর। খোলা রেশম কোমল কেশদ্বয়ের ভাঁজে হাত পড়তেই ঝিমিয়ে আসে ক্ষুব্ধতা, জেগে ওঠে সুপ্তনা অনুভূতি। ঝট করে মেঘার পানে তাকাতেই চোখাচোখি হয়। মূর্ত বনে গেছে মেয়েটা। সেকেন্ড কয়েক বাদ চোখ সরিয়ে আরেকটু ঝুঁকে যায় রৌদ্র। মেঘার বাঁ মুড়োর পাশে ড্রেসিং টেবিলে হাত ঠেসে মেঘাকে নিজের মাঝে আবদ্ধ করে নেয় প্রথমে। ঝুঁকে কাঁধ গলিয়ে চুলগাছি ডান পাশ থেকে নিমিষেই নাক ডুবিয়ে দেয় চুলের ভাঁজে। মিষ্টে মাদকীয় ঘ্রাণে বুজে আসে রক্তিম চোখ দুটো। মেঘের মতো ছড়ানো সেই ঘন কৃষ্ণ কেশের ঘ্রাণ পেতেই ক্ষুব্ধতা পরিণত হয় পরম শান্তির রেশে। নিজেকে সংযত করতে না পেরে খেয়ালের বশে গভীরে নাক ডুবিয়ে লম্বা লম্বা শ্বাস টানে রৌদ্র। দূরত্ব কমিয়ে রৌদ্রের অতি সন্নিকটে আসা মাত্রই কম্পিত হয় একবিংশীর কোমল কায়া। লোকটার গরম শ্বাসের সাথে খোঁচা দাড়ি খানিক বিদ্ধ হয় রমণীর কোমল গ্রীবার ধারে। শ্বাস রুখে চোখ বুজে নেয় মেঘা। বন্ধ চোখের কোণে দেখা দেয় আবদ্ধ চিকচিক জলকণা। হাত উদ্ধত করে রৌদ্রকে ঠেলে সরিয়ে দিতে লোকটার পেটের কাছে হাত রেখে আলতো ধাক্কা দেয় শক্তি জুগিয়ে। তবে 1 ইঞ্চিও সরাতে পারে না, বরং হিসিয়ে ওঠে রৌদ্র। ইউ নো সুইটহার্ট, ইউর হেয়ার স্মেল ইজ সো অ্যাট্রাকটিভ। কী মাখিস বলতো চুলে? এই এক মুহূর্ত পর সে নিজেই সরে আসে, ঢোক গিলে নিজেকে ধাতস্থ করে। দ্বিতীয়বার তাকায় না মেঘার দিকে। মেয়েটার চুলগুলো নিজ হাতে গুছিয়ে কোনো রকমে পেঁচিয়ে একটা কাঁটা দিয়ে আটকে দেয়। হিজাবটা নিয়ে পেঁচিয়ে দেয় মাথায়। খুঁজে খুঁজে পিন বের করে হিজাবের এক এক কিনারায় আটকে দেয় কোনো রকমে, যাতে পরবর্তীতে খুলে না যায়। খুব পারদর্শী না হলেও বেশ সুন্দর করে প্রথম চেষ্টাতেই হিজাবটা বেঁধে দিতে সক্ষম হলো রৌদ্র। শেষ হতেই বুক ফুলিয়ে দীর্ঘ শ্বাস টানল। এক কদম পিছিয়ে কোমরের ধারে হাত ঠেসে সম্পূর্ণ দৃষ্টিতে পুরোপুরি অবলোকন করল মেঘাকে। মেয়েটাকে হিজাব পেঁচিয়ে অন্যরকম সুন্দর লাগছে, চোখে ধরছে এটাও। তর্জনীর ধারা চোয়াল চুলকে শব্দহীনা মৃদু হাসে রৌদ্র। তাকায় মেঘার চোখের দিকে। রমণীর দু চোখ ঘোলাটে, কার্নিশে চিকচিক করছে জলকণা। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে নাকের পাঠা, নাকের ডগাসহ দুটো গাল লালচে। চোখ হতে এক্ষুনি যেন পানি গড়াবে টুপ করে। একাধারে সেই তখন থেকে চেয়ে আছে রৌদ্রের দিকে। চোখে পানি দেখেও ভ্রূক্ষেপ প্রকাশ করল না রৌদ্র। ওষ্ঠজোড়ার দিকে দৃষ্টি পড়ল এবার। টকটকে গাঢ় লিপস্টিক ঠোঁটজোড়াকে ফুটিয়ে তুলেছে। রৌদ্র এক ঝটকায় এগিয়ে যায়, গতি কমিয়ে রয়ে সরে মেয়েটার কাছাকাছি হেলে দাঁড়ায়। ডান হাত উঁচিয়ে আলগোছ রাখে মেয়েটার বাম চোয়ালে। সুপ্ত অনুভূতিতে এবারও আর চোখ খুলতে রাখতে পারে না মেঘা। বুঝে আসে অবলীলায়। রৌদ্র তা দেখে হাসে মৃদু মন্দ। বৃদ্ধা আঙ্গুল ওষ্ঠধারে নিকট নিয়ে আলতো করে স্লাইড করে সেদিক পানে। দৃষ্টি নিবদ্ধ রেখেই ঢোক গেলে শুকনো ফিসফিসিয়ে বলে অনুভূতি নেয়ার স্বরে, লিপস্টিক উঠিয়ে দেই সানি। লিপস্টিক থাকলে লোকের দৃষ্টি পড়বে তোর ঠোঁটের দিকে। আমি চাই না কারোর দৃষ্টি আমার প্রপার্টির দিকে পড়ুক। ইউ মাই ট্রেজার, অর ইউর লিপস অলসো মাই এক্সক্লুসিভ ট্রেজার। এ পর্যায়ে শাড়ি খামছে ওষ্ঠ উল্টায় মেঘা। কোপানোর শব্দ ভেসে আসে কানে। ঝট করে ওষ্ঠ থেকে চোখ তুলে রমণীয়র মুখের পানে তাকায় রৌদ্র। ভেজা চোখ মুছল, হাতের উল্টো উত্তরের চেষ্টা না করে নাফিয়ে নামলো বসা হতে। আখিদ্বয়ের দীর্ঘল পাপড়ি যুগল আধো ভেজা। পরপর আবার ফুঁপিয়ে ওঠে মেঘা। সহসা হাত সরায় রৌদ্র, বাড়িয়ে ফেলে দূরত্ব। চাপা স্বরে বলে কান্নার হেতু আন্দাজ করে, ইডিয়েট, কাটবি না একদম। পরক্ষণে দম টেনে আবার বলে ঘাড় দোলে, সিরিয়াসলি ঘৃণা করিস আমায়? এবেলায় কণ্ঠস্বরের ধাঁচ আন্দাজ করা যায় না। কেমন করুণ শোনালো প্রশ্নটা। ভেজা চোখ জোড়া মেলল মেঘা।
চাইলেও স্টোপুটে দাঁত চেপে কান্না রোধের চেষ্টা করে। বেজা চোখ মুছল হাতের উল্টো পিঠে। উত্তরের চেষ্টা না করে লাফিয়ে নামল বসা হতে। চোখ মুছতে মুছতে প্রস্থানের জন্য ছোটার উদ্দেশ্যে পা বাড়াতে গেলে রৌদ্র আকস্মিক বলল একই স্বরে, আর থাকছি না আমি, কাল যাচ্ছি ফিরে, এই এক রাতটুকুই থাকবো শুধু, কাল রাত হতে হতে আমি পগার পার, দেশের গণ্ডির বাইরে চলে যাব একদম, তোর থেকে হাজার হাজার মাইল দূরে চলে যাব। ঘৃণাটুকু গচ্ছিত রাখবি, যদি ফের দেখা হয় তাহলে যেন এভাবেই কাঁদতে পারিস আমায় দেখে, আমার স্পর্শে, সে কান্না ঘৃণার হোক বা অন্য কিছুর। এর পরবর্তী সাক্ষাতেও তোর চোখে পানি দেখতে চাই আমি, যদি না দেখি তাহলে থাপ্পড় মেরে কাঁদব বলে রাখলাম। বাড়িতে কেউ নেই, সবাই মেঘাকে ফেলে রেখে চলে গেছে। কেউ দ্বিতীয়বার আর খোঁজ করলো না ওর। নিচে নেমে কাউকেই খুঁজে পায়নি মেঘা। পুরো বাড়ি ফাঁকা। কান্না গিলে পানি খেয়ে গলা ভিজিয়েছে মেয়েটা। যত শক্ত হতে চায় লোকটার সামনে, লোকটার অবাধ্য চাহনি আর স্পর্শনের বিচরণে বারংবার মিয়ে যায় শক্ত খোলসধারী হৃদয়। মেঘা এক ছুটে বাইরে বেরিয়ে চুপটি করে উঠে বসেছে গাড়িতে। এদিকে রৌদ্র ওকে খুঁজতে খুঁজতে হয়রান। ঘর হতে আগে বেরিয়েছে সেই মেয়ে, পুরো বাড়িতে ওই মেয়েকে খোঁজা শেষ ইতোমধ্যে। রৌদ্র পেল না। ছাদেও দেখেছে, না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে বেপরোয়া হৃদয়। কাঁদতে কাঁদতে বেরিয়ে এক মুহূর্তে কোথাও উদয় হয়ে গেল এই মেয়ে। ছটফট করে খুঁজতে খুঁজতে বাইরে বেরোলো রৌদ্র। সদর দরজার বরাবর গাড়ি দাঁড় করিয়ে রাখা। ফ্রন্ট সিটে জানালার পাশে মেঘা বসে আছে। রৌদ্র ওকে এক ঝলক দেখা মাত্রই প্রাণ ফিরে পেল, দীর্ঘশ্বাস ফেলল, সময় নষ্ট করল না আর। দ্রুত উঠে পড়ল গাড়িতে। স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি স্টার্ট করতে করতে বাঁকা চোখে চেয়ে নমনীয় স্বরে বলল আচমকা, সিট বেল্ট বেঁধে নাও। মেঘা অনড়, শুনল না কথা, বাঁধল না সিট বেল্ট। রৌদ্র এবার আর জোর খাটালো না। ওরা বিয়ে বাড়ি পৌঁছেছে বিয়ে পড়ানো শেষ হওয়ার পর, মোটামুটি মাঝপথে সব কিছু। মেঘা গাড়ি থেকে নেমে সোজা গার্ডেনের দিকে এগিয়েছে। পথিমধ্যে কথা তো দূর, আর চোখেও তাকায়নি রৌদ্রের পানে। সায়ানদের বাড়ির গার্ডেনে বিয়ের ভেন্যু সাজানো হয়েছে। উপচে পড়া ভিড় জায়গায়। মেঘা কোনো রকমে ভিড় ঠেলে স্টেজের দিকে এগোলো। পাশাপাশি শুভ্র আর মেহের বসে আছে। লাল টুকে রাঙা শাড়িতে রাঙা বউ রূপে সেজেছে মেহের। মেয়েটা একেই স্নিগ্ধ কোমল সৌন্দর্যের অধিকারিণী, দেখলেই চোখ জুড়িয়ে যায়। তার উপর বিয়ের ভারী সাজে পুরো চোখ ধাঁধানো সুন্দর লাগছে আজ ওকে। দূর হতে চিকচিক করে জ্বলছে ভীষণ, পাশাপাশি বেশ মানিয়েছে দুটোকেই। মেহের ডান পাশে শুভ্র আর বাম পাশে সাফা বসে। সামনে ক্যামেরাম্যান, ছবি তুলছে হয়তো। মেঘা এতক্ষণে মুচকি হাসল, মন খারাপ ঠেলে সরালো দূরে। ভরা গালে হাসি ফুটিয়ে তড়িঘড়ি করে এগোলো ওদিকে। স্টেজের পাশ থেকে সিরাত ডাকলো এমতো সময়। এগিয়ে এসে বলল, মেঘা, এতক্ষণ কোথায় ছিলি? এসেছি থেকে খুঁজছি তোকে। কোন গাড়িতে এসেছিস তুই? না আপু, আমি তো কেবলই বলতে বলতে কথা ঘোরালো। এখানেই ছিলাম আপু। সিরাত চোখ সরু করে তাকায়। সুদয়, হিজাব পরলি কখন? সাজগোজ সব ঘেঁটে ফেলেছিস দেখছি। তোকে কত সুন্দর করে সাজালাম আমি, যদিও এভাবে আরও বেশি সুন্দর লাগছে। এখন যা। শুভ্র বারবার তোর খোঁজ করছিল। মেঘা স্টেজে উঠল, বসলো শুভ্রের ওপর পাশে। মেহের বোধহয় কেঁদেছে খানিক আগে, দেখেই বোঝা যাচ্ছে। ওর সাথে টুকটাক কথা বলল মেঘা। তুলল অগণিত ছবি। বিয়ে পড়ানোর পর মেহের এখন পুরোপুরি কবির পরিবারের সদস্য। পুরো কবির পরিবার মিলে একটা ফ্যামিলি ফটো তোলা হবে ফ্রেমে বাঁধানোর জন্য। সেই মোতাবেক আদ্র সবাইকে টেনে জড়ো করলো স্টেজের ওপর। শুভ্র আর মেহেরকে কেন্দ্র করে দাঁড়ালো সকালে। ওরা দুজন বসে বাহির দুই কর্তা আর গিন্নিদের ছেলে বৌমার দুপাশে জোর বেঁধে বসানো হলো। বাকিরা সবাই পেছনে দাঁড়ালো সারিবদ্ধভাবে। সিরাত, আহিয়ান, ওদের দুজনের কোলে মাঝামাঝি রামিসা। মেঘাকে ওদের সাথে টেনে নিয়েছে আদ্র। এই মেয়ে বলে সে নাকি এ পরিবারের সদস্য নয়, তবে ওর কথায় কেউ তোয়াক্কা করলে তবেই তো। সবাই ফ্রেমে যুক্ত হলো। বাদ পড়েছে রৌদ্র।
আদ্র ওকে আশপাশ খুঁজে পেল না। অবশেষে নিজেই আসলো সে। আদ্র এগিয়ে গিয়ে বলল, রুডি, ফ্যামিলি ফটো তুলবো, চলে আয়। না তাকিয়ে কার জবাব রোদ্দে। তোদের ফ্যামিলি থেকে আমার অস্তিত্ব 5 বছর আগেই মুছে গেছে। আমি মৃত। কবির পরিবারের ছোট ছেলে মৃত। মৃতদের ফটো তোলা হয়েছিল কবে? আদ্র ওকে নিজে থেকে জোর করল না আর। সে গিয়ে ইচ্ছাকৃত দাঁড়ালো মেঘার পাশে। কোথা থেকে সায়ান ছুটে আসলো এ পর্যায়ে। ও হ্যালো, আমাকে ছাড়া ফ্যামিলি ফটো তোলা হচ্ছে? আমি কি এ বাড়ির সদস্য নই? আমাকে নেওয়া হবে না? এই ফ্রেমে হাসলেন সকলে। সায়ান এ বাড়ির সদস্যদের থেকে কম কিছু নয়। আহ্লাদ করে ছল বলে সে দাঁড়ালো সাফার পাশে। ক্যামেরাম্যানকে ইশারা করলো ছবি তোলার জন্য। ক্লিক করার আগেই বাধা পড়ল। আকস্মিক স্টেজে উঠে হামলে পড়ল রৌদ্র। আদ্রকে এক মুহূর্তের জন্য মেঘার পাশে সহ করতে পারল না। বড্ড নারাজ তার বেপরোয়া হিংসাত্মক হৃদয়। চোয়াল শক্ত করে মেঘাকে হ্যাঁচকা টানে আদ্রের থেকে দূরে সরালো সে। মুহূর্তেই ফাঁক পেয়ে দাঁড়ালো দুজনার মাঝে। আদ্রকে নিজের ডান পাশে উপেক্ষায় রেখে মেঘাকে দাঁড় করালো বাম পাশে। নিজে চিপকে দাঁড়ালো মেঘার পাশে। ফিক করে হাসলো আদ্র। মেঘা তাকালো ক্ষুব্ধ হয়ে। ক্যামেরা ফোকাসে আছে দেখে বাড়াবাড়ি করলো না কেউ। আবার সামনে তাকালো সকলে। ক্যামেরাম্যান প্রথম ক্লিক করার আগেই রৌদ্র আলতো করে নিজের হাতটা বাড়িয়ে রাখলো মেঘার পাতলা কোমরের নিকট। সহসা ছলকে কম্পিত হয়ে রৌদ্রের দিকে দৃষ্টি তুলল মেঘা। রৌদ্রও তাই। সেও একস্থির হয়ে মেঘার দিকে দৃষ্টি নামালো। দুজনার কিয়ংকালের চোখাচোখির মাঝে ক্যামেরাবন্দি হলো কয়েকটা ছবি। পুরো পরিবার আবদ্ধ হলো এক ফ্রেমে। খাওয়া দাওয়ার পাল্টা মোটামুটি শেষ। মেহের বিদায় হবে ক্ষণিকের মধ্যে। এখন থেকেই কেঁদে কেঁদে হয়রান নমনীয় মেয়েটা। বারবার নাক টেনে ফুঁপিয়ে উঠছে, চোখ মুখে নিচ্ছে ক্ষণে ক্ষণে। এখনো বর বউ দুজনার পাশাপাশি বসে। সাফা আর মেঘা মিলে কোথা থেকে একটা বড়সড় গোল মিরর নিয়ে আসলো। মিররের ধার ঘেঁষে কাঁচা ফুল ডিজাইন করা। মেহের আর শুভ্রর মাথার উপর দিয়ে পাতলা ওড়না ধরা হলো দুজনকে ঢেকে ফেলে। মেঘা আর সাফা দুজনাই বসলো ওদের দুটোর সমান বরাবর পায়ের কাছে। প্রথমেই মিররটা শুভ্রর হাতে ধরিয়ে দেওয়া হলো। দর্পণ ভাঙা করে মেহের মুখশ্রী প্রতিবিম্বে ভাসিয়ে শুভ্রকে জিজ্ঞেস করলো মেঘা, আচ্ছা ভাইয়া, বলো তো আয়নাতে কাকে দেখতে পাচ্ছ? কাকে দেখা যায় আয়নাতে? আয়নাতে গাঢ় দৃষ্টি নিবদ্ধ করলো শুভ্র। মেহেরের আধোভেজা চোখজোড়া সমেত মেয়েটার পুরো চুপ চেহারা মন ভরে খুঁটিয়ে দেখল এতক্ষণে। এতটা সময় ধরে এত মানুষের ভিড়ে জড়তার পুরোপুরি দৃষ্টিতে ঠিকভাবে তাকাতে অবধি পারেনি মেয়েটার দিকে। মন ভরে দেখা শেষে হাঁপ ছাড়ল কি শব্দে। মৃদু হাসলো। মেঘার প্রশ্নের উত্তর করলো গা ছাড়া ভাবে, একটা গাধাকে দেখতে পাচ্ছি। অমনি ওষ্ঠ উল্টায় মেহের। কাঁদো কাঁদো মুখখানা চুপসে যায় আরও। এই লোক সবসময় ওকে গাধা বলে, তাই বলে এখনো বলবে? একেই কান্না পাচ্ছে ওর, তার উপর এতগুলো মানুষের সামনে ওকে আরও বেশি লজ্জিত করছে শুভ্র। শুভ্র রসিকতা বুঝে সবাই ফিকে হাসলো। সাফা ঝেড়ে বলল, ভাইয়া, একদম ভুলভাল তকমা দেবে না আমার ভাবিকে। বি সিরিয়াস, বলো কি দেখতে পাচ্ছ মিররে? শুভ্র চোখ সরু করে বলা শুরু করলো। একটা গাধার বাম চোখের কার্নিশে এক ফোঁটা পানি চিকচিক করছে, আর ডান চোখের কার্নিশে পানি মুছতে গিয়ে কাজল ঘেঁটে ফেলেছে সেই গাধাটা। মাথার টিকলি উল্টে গেছে, সেটাও ঠিক করছে না। সেই বেখেয়ালি গাধা। মাথার ঘোমটা পিছিয়ে গেছে একটু। আপাতত এসবই দেখতে পারছি। আর হ্যাঁ, সেই গাধাটা এখন আমার দিকেই ঢ্যাপ ঢ্যাপ করে চেয়ে আছে। এবার আশপাশ থেকে সশব্দে হাসির শব্দ শোনা গেল। শুভ্র কথা শেষ করেই ঠোঁট কামড়ে হেসে উঠল খানিক। পাশ ফিরে মেহেরের দিকে তাকিয়ে ভ্রু নাচালো। বলল, কিরে, ঠিক বললাম তো গাধা? সায়ান শুভ্রের বাহুতে আলতো আঘাত করে বলে, আমার বোনকে গাধা বলার দুঃসাহস কে দিয়েছে তোকে? ঠিকঠাক কমপ্লিমেন্ট দে। কেমন লাগছে আমার বোনকে? শুভ্র সিরিয়াস হয় এবার। আবার তাকায় আয়নার দিকে। তৎক্ষণে মেহের চোখ নামিয়ে নিয়েছে।
এবার এই লজ্জাবতীকে দেখে মৃদু স্বরে বলে, সুন্দরের প্রশংসা করতে নেই, যেই শব্দেই প্রশংসা করা হোক না কেন, সৌন্দর্য তুলে ধরে বর্ণনায় বোঝানো যায় না কাউকে। তোর বোনকে কেমন লাগছে সেটা এক বাক্যে বা হাজার বাক্যেও বোঝাতে অক্ষম আমি। তবে এক বাক্যই শুনে রাখ, তোর বোনকে আজ আমার বউ রূপে দেখে মন ভরে গেছে আমার। অন্য কিছু অনুভব করছি, যার অনুভূতি আমি নিজেও ঠাহর করতে পারছি না। সবশেষে তোর বোনকে আজ আমার লাগছে। বিয়ে বিদায়ের পালা চুকিয়ে কবির ম্যানশনে ফিরতে ফিরতে রাত্রি 11টা পেরিয়েছে। এখন ঘড়ির কাঁটা প্রায় 12টার ঘর পেরিয়ে একটা ঘর ছুঁই ছুঁই করছে। বাড়তি সব ঝামেলা মিটিয়ে শুভ্রকে এতক্ষণে পাঠানো হলো উপরে। বাকিদের দেখা নেই। শুভ্রর ঘরের সামনে সবাই ওত পেতে অপেক্ষা করছে। তা ওর অজানা নয়। ধীর পায়ে একা একাই উপরে উঠল সে। ওকে আজ সঙ্গ দেওয়ার কেউ নেই। যা ভেবেছিল তাই। ওর ঘরের বাইরে 7 মাথা এক হয়েছে। মেঘা, সাফা, আদ্র, সিরা, তাহিয়ান। সাবা আর পিচ্চি আয়াজ। দরজা আটকে ঘরের বাইরে 7 মাথায় এক করে ফন্দি ফিকির আটছে ওরা। শুভ্র শ্বাস টানল, বুক ফুলিয়ে ঘাড় উঁচালো, গম্ভীর ভাব টেনে ধীর পায়ে এগোলো। ওকে দেখা মাত্রই স্বাভাবিক হলো সপ্তপাণ্ডব। একসাথে একে অপরের দিকে চাওয়াচাই করে সকলে গলা খাকারি দিল, ঠোঁট কামড়ে চেপে নিল হাসি। শুভ্র গলা ভার করে বলল ওদের আগে, আমার ঘরের সামনে কি চাই তোদের? সাফার সামনে হাত পেতে স্বভাবসুলভ উচ্চস্বরে চেঁচিয়ে বলল সহসা, 50 লাখ টাকা। বৃহৎ নয়নে তাকায় শুভ্র। কি শুনিনি? 50 লাখ টাকা? টাকা দাও, ঘরে যাও। মামার বাড়ির আবদার পেয়েছিস? কিসের টাকা দেব তোদের? আদ্র মুখ খুলল, তোমার ঘর সাজিয়েছি তার টাকা। আমার ঘর সাজিয়েছিস তো আমার কি? আমি তোদের সাজাতে বলেছি? মেঘা ঘুমে টলছে। এতক্ষণে ঘুমে কাদা হয় রোজ। আজ অনেক দেরি হয়ে গেছে। হাই তুলে বলল সে, ভাইয়া সময় নষ্ট করো না তো, এতে তোমারই লস। যা চাইছি দিয়ে দাও। শুভ্র গলা খাকারি দেয়। সিরাত তাল মেলায় একদম। শুভ্র, ভাইয়া টাকা দিয়ে দাও। বড় বোনের মুখে ভাইয়া ডাক শুনে ফেল তাকায় শুভ্র। আপু তুমিও? তুমি না আমার বড়? সো আর? সবচেয়ে বড় মানি যেদিকে আসবে আমি আজ সেদিকে। তাড়াতাড়ি টাকা দিয়ে দে তো, দেরি হয়ে যাচ্ছে, অপেক্ষা করছে তোর বউ। শুভ্র লজ্জা পায়, লজ্জা লাগে কেমন। আদ্র সাফার কাঁধে কোনোই ঠেসে হাত বাড়িয়ে বলে, ভাইয়া বেস্ট অফ লাক, বাট তার আগে ফেলো করি মাখো তেল। টাকা রুমে আছে, দরজা খুলে দে, এনে দিচ্ছি। তা তো হবে না, আগে টাকা পরে এন্ট্রি। বোনের কথায় গলা ভার করে শুভ্র। আমাকে ঝাড়লেও 2 পয়সা পাবি না। রুমে না গেলে টাকা দেবো কি করে? ডোর খুলে দে, আমি রুমে গিয়ে টাকা নিয়ে আসছি। পালিয়ে যাচ্ছি না কোথাও, এ বাড়িতেই থাকবো ইনোসেন্ট হয়ে। ওর কথায় বলল সকলে। শুভ্র বরাবর স্পষ্টভাষী, যা বলে তাই করে। আর ভাই বোনদের ঠকাবে না নিশ্চয়। দরজার সামনে থেকে সরে গিয়ে দরজা খুলে দিল আদ্র। শুভ্র পিচেল হাসল, দ্রুত ঢুকলো ঘরের ভিতর। পিছু ফিরে সকলের ভোলা ভালা মুখ পানে তাকালো একবার। সাফা মিনমিন করে বলল, তাড়াতাড়ি টাকা নিয়ে এসো ভাইয়া, আমি আমার ভাগের টাকা নিয়ে দিয়ে চকলেট কিনে খাবো। শুভ্র বাঁকা হাসি প্রগাঢ় করে, তৎক্ষণাৎ বলে, বেশি চকলেট খেতে নেই বনু, দাঁতে পোকা ধরবে। অ্যান্ড থ্যাংক ইউ আমার ঘরটা এত সুন্দর করে সাজানোর জন্য। এভরিওয়ান উইশ মি বেস্ট অফ লাক, গুড নাইট। কথা শেষ করেই সপ্তপাণ্ডবের মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে দিল শুভ্র। চমকানোর অভিব্যক্তি প্রকাশ করার আগেই বিরাট ঝটকা খেল সকলে। হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল ফেল করে তাকিয়ে। চলবে ইনশাল্লাহ। আজকের পর্ব কেমন হয়েছে বন্ধুরা? কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।